বিপক্ষ সবাই এই একই জায়গায় ষড়যন্ত্র দেখে কেন? মানে আন্দোলনের পক্ষের শক্তিও দিচ্ছে, বিপক্ষের শক্তিও দিচ্ছে, একই জায়গা থেকে দিচ্ছে। সবাই আসলে মার্কিন ষড়যন্ত্রই দেখতে পাচ্ছে এখানে, বা মার্কিন তৎপরতাই দেখতে পাচ্ছে। কেউ বলছে ষড়যন্ত্র, কেউ বলছেন তৎপরতা বা রিয়েল হিরো, স্ট্রংগেস্ট হিরো। আমি আনিস আলমগীর আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে আপনি কিভাবে দেখলেন? আমি দেখছি যে কিছু লোক সত্যবাদী হয়ে গেছে, যে শেখ হাসিনা যখন বলছে এটা আমেরিকান ষড়যন্ত্র, তাকে আমেরিকা এইভাবে চেয়েছিল, ওইভাবে করতে বলেছিল, সে তখন বলে নাই, তখন তার সরকারকে হটিয়ে দেবে, এই যে হুমকি, এগুলা শেখ হাসিনা দীর্ঘদিন থেকে বলছে এবং সেগুলাকে হাস্যরস করা হয়েছে, তাই না? আমরাও সেটাকে সিরিয়াসলি নিয়ে নেই। এখন দেখেন এই ফরহাদ মাজার, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন, তিনি এই বয়ান দিচ্ছেন যে আমেরিকা এখানে জড়িত ছিল, আমেরিকা পদত্যাগ করানোর বিষয়েও তারা একমত করাইছে ছেলেদেরকে, মানে স্টুডেন্টদেরকে, তাদেরকে সেফ হাউসে রেখেছে, সব পরিকল্পনার কথা এখন অকপটে বলতেছে। তারপরে ধরেন ডক্টর ইউনূস, এই মহান দেবতা যে বাংলাদেশের জন্য কত বড় মহান নেতা ছিলেন, এটা আমরা কেউ ওইভাবে বুঝি নাই, শেখ হাসিনা বুঝেছিলেন। এবং শেখ হাসিনা তার সম্পর্কে এই যে বর্ণনাগুলো দিয়েছিলেন, সেগুলোকে তখন তার 14 গোষ্ঠী উদ্ধার করা হয়েছিল, যারা উদ্ধার করেছে তারা এখন বলতেছে যে ইউনূস যে দুর্নীতি করেছে, গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ কি কি জানি আরো যতগুলা ওর সংগঠন করেছে চুরিদারির জন্য, এগুলা সব সত্য। হ্যাঁ, এবং ইউনূস শখানেক মামলা থেকে রক্ষা পেয়েছে, নিজেকে করেছে, নিজের বিরুদ্ধে যে আপনার মামলা রায় হয়েছিল সেগুলোকে বাতিল করেছে, তারপরে টাকা পয়সা যেগুলো দেওয়ার কথা ছিল 663 কোটি, সেটা মাফ করেছে। মোট কথা শেখ হাসিনা যাহা বলেছিল অক্ষরে অক্ষরে এখন এই লোকগুলো বলতেছে, যারা শেখ হাসিনার বিরোধিতা করেছিল, তারা এখন ভিডিও বানিয়ে বলছিল আমি নিজেও কিছু বলেছিলাম বলে আমার জেলে যেতে হয়েছিল, তখন আমাকে বলেছিল যে শেখ হাসিনার দালালি করছে। এখন এই দেশে সত্য কথা বললে সেটা যার পক্ষে চলে যাবে, আপনি তার দালাল হয়ে যাবেন। শেখ হাসিনা যদি এই কথাগুলো বলে থাকে এবং সেগুলো যদি এভিডেন্স সহ ছিল, আদালতে বিচারাধীন ছিল, সেগুলো তো গায়েব করে দিয়েছে ইউনূস, এবং গায়েব করে দিয়ে সে এখন সহি বান্দা হয়ে গেছে। তারপরে শেখ হাসিনা যে আমেরিকার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছিল, ইউনূস কিভাবে এখানে ইনভলভ হয়েছিল, সব অতীতে যেগুলো বলছিল, এখন ফরহাদ মাজাররা সেটাই বলতেছেন। এখন ফরহাদ মাজারের কথা কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। এই জন্যই যে এসে ফরহাদ মাজার একদিন এক কথা বলে, ফরহাদ মাজারের কথার বিশ্বাসযোগ্যতা কমে গেছে তার নিজের জন্যই। এই লোক হেফাজতের লোকজনকে নামিয়েছিল রাস্তায় সহিংসতা ঘটানোর জন্য, এবং সহিংসতাকে ওয়েলকাম করেছিল, সহিংসতাকে জায়েজ মনে করেছিল। সেই লোক আবার উল্টা হেফাজত যখন শেখ হাসিনার সাথে করলো, মিলে গেল, কওমি জননী খেতাব দিল, তখন আবার এদেরকে গালাগালি করছে। এবং আমি নিজে জানি নয়া দিগন্তে সে কলাম লিখেছিল, তার বিপরীতে আমি তার কলাম লিখতে হয়েছিল। তো এখন এই লোকটা আবার যে পাল্টাচ্ছে, হয়তো তার কথা সত্য, হয়তো না, তার কথায় অনেকগুলো সত্যতা আছে, এখানে অনেকগুলো সত্যতা আছে যেগুলো এভিডেন্স দেখা যাচ্ছে বিগত দিনে যেগুলো ঘটেছে। কারণ যারা তার সাথে জড়িত ছিল তাদের ইন্টারভিউ গুলো তো এগুলো আসতেছে, প্রথম আলো কতগুলো সিরিজ ইন্টারভিউ করছিল, সেগুলো তো এই যে ঘটনাগুলো, এই যে ষড়যন্ত্রগুলো, এই যে বিদেশি সাহায্য, এগুলো সবগুলো এখন উন্মোচিত হচ্ছে। তো এখানে আমার বাড়তি কিছু যোগ নাই। আমি মনে করি যে এরা নিজেরা আবার রিভিল করবে, আরো তথ্য আনবে, এবং এরাই আবার শেখ হাসিনাকে গ্রহণযোগ্য করার জন্য সমাজে মত তৈরি করবে। কেন এটা কেন করবে? করছে তো তারা, কারণ তাহলে মানুষ কি বুঝবে? যে তাহলে মানুষ তো বুঝবে যে শেখ হাসিনা সত্য ছিল, শেখ হাসিনা যেগুলো ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগ করেছিল, শেখ হাসিনা যেই কোটা আন্দোলনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, এটা আসলে কোটা আন্দোলন ছিল না, এটা আসলে শেখ হাসিনাকে পতনের আন্দোলন ছিল, এবং বহির্বিশ্ব পরিচালিত আন্দোলন ছিল, যেখানে ইউনূস যে ক্ষমতায় আসবে সেই পরিকল্পনা তৈরি হয়েছিল সবকিছু। এবং আপনি নিজে দেখেন না, শেখ হাসিনা একটা ব্যক্তির উপর কেন বারবার আক্রোশ ঝাড়তেন, তখন কারণ উনি জানতেন এটার পেছনে কে। আমার সরকারকে অস্থিতিশীল করার জন্য বিএনপি এবং জামাত যে কেউ হোক সে পারতেছে না, এবং এটা বহিঃশক্তি করতেছে, এবং বহিঃশক্তির এই ক্রীড়ানক হচ্ছে ইউনূস।
জি, আপনি তিনি দেখেন যদি শেখ নিশ্চয়ই হাসিনা যদি শুধুমাত্র ইউনূসকে না চিনে আসলে জনগণের দাবিগুলোকে একটু চিনতেন বুঝতেন তাহলে হয়তো এই অবস্থা তৈরি হতো না। আমি একটু এখান থেকে মানে শেখ হাসিনার প্রসঙ্গটা যখন বারবার আসছে আমি এটা নিয়ে আপনি আপনাদের কাছে আপনি একটু যাই। যেটা বললেন সেটা শেখ হাসিনা হলে ভালো জবাব দিতে পারতেন আর কি। নিশ্চয়ই তাকে তো আর পাওয়ার সুযোগ নাই, মানে শুধুমাত্র ইউনূসকেই চিনলেন, জনগণের দাবি দাওয়াগুলোকে যদি চিনতেন তবে হয়তো পরিস্থিতি ডিফারেন্ট হতো। আমি মুস্তাফিজ আপনাকে চাই যে শেখ হাসিনার প্রসঙ্গ যখন দেশে আসলে এই আয়োজনগুলো চলছে, সেখানে 5ই আগস্ট সেখানেও একটা দিল্লিতেও আয়োজন চলছে যে তার যে প্রেস কনফারেন্স হলো, যেটি বাংলাদেশের গণমাধ্যমে তো পুরোপুরি বন্ধ ছিল, কিন্তু সব ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলোতে দেখালো, রয়টার্স লাইভ করলো। এই করার মধ্য দিয়ে কি বার্তা হলো, এবং এই যে সরকার বারবার তৎপরতা চালালো যেন এটা বন্ধ, মানে এটা বন্ধ করা যায়, বা এখনো বলছে যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকবে না শেখ হাসিনা কার্ড খেললে, এবং শেখ হাসিনা কার্ড ভারত খেলছে বলে বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন, আজকেই বলেছেন। মানে আমি কয়েকটা প্রশ্ন এখানে, প্রথমে যে এই প্রেস কনফারেন্স থেকে কি বার্তা গেল, এক, এই প্রেস কনফারেন্স করাতে মানে সরকার যতটা তৎপর বা আপত্তি জানাচ্ছে, কি এমন ক্ষতি হয়ে গেল সরকারের বা মানে জনগণের, বিরোধী দলগুলোর কি এমন ক্ষতি হয়ে গেল, এত আপত্তির জায়গা কেন? আপত্তির জায়গাটা আসলে শেখ হাসিনা বক্তব্য দিয়ে মানে খুব মানে বিশাল কিছু মানুষ আলোড়িত হলো, মন্ত্রমুগ্ধের মতন তারা শুনলো বিভিন্ন, সেটা না, এবং তার দ্বারা খুবই মানে অনুপ্রাণিত হলো। বিষয়টা সেটা না, বিষয়টা হলো যে ভারত যে শেখ হাসিনাকে সাথে কনস্ট্যান্ট আছে, শুধু সমর্থন না মদত দিচ্ছে, যে সেটা প্রমাণ হতে, যেটা ইউনূস সরকারের সময় যেটা বলা হচ্ছিল যে রাজনৈতিক সরকার আসলে সম্পর্কটা স্বাভাবিক হয়ে যাবে, সেই জায়গাটায় একটা শঙ্কা তৈরি হলো যে একজন দণ্ডপ্রাপ্ত আসামি সে ভারতের মাটিতে বসে বক্তব্য দিচ্ছে। ধরেন আমি মানে ঠিক উল্টায় যদি এটা মানে বক্তব্য রাখি, যে যন্তর মন্তর একটা গণঅভ্যুত্থান ঘটে গেল, নরেন্দ্র মোদী পালায় বাংলাদেশে আসতে বাধ্য হলো, আর সেখানে অভ্যুত্থানকারীরা ভারতে একটা সরকার গঠন করলো। নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনার মতন করে বাংলাদেশের মাটিতে বসে বক্তব্য দিত, ভারতের রিয়াকশনটা কি হতো? তারা বলতো যে না, এটা তো গণতান্ত্রিক অধিকার, ব্যক্তির স্বাধীনতা, এটা তো দিতেই পারে, এভাবে অ্যালাউ করতো? নিশ্চয়ই না। ভয়ঙ্কর দেখা যেত যে ভারতের ট্যাঙ্ক বা বাহিনী ভিতরে ঢুকে পড়ছে বাংলাদেশের, যুদ্ধ বাধাই দিত তারা। এখন ভারতের এই দৃষ্টিভঙ্গিতে দেখা দরকার, যে কাজটা মানে ভারত অ্যালাউ করতেছে, বাংলাদেশ তাদের ক্ষেত্রে যদি বাংলাদেশের মানে প্রেক্ষাপটে যদি হইতো তাহলে কি দাঁড়াইতো, সেই বিবেচনাটা করা দরকার। অর্থাৎ কূটনীতিতে আমরা চাই বন্ধুত্ব তো এমন হবে না যে আমি শুধু তোমাকে প্রভু মানবো, কিন্তু কখনোই আমি ছোট বলে আমি তোমার বন্ধু হতে পারবো না, এমন তো হইতে পারে না। তো সুতরাং এখানে আমাদের যেটা হলো যে একটা আত্মসম্মানে লাগলো যে বাংলাদেশকে তারা পাত্তাই দিচ্ছে না, উপেক্ষা করছে। তুমি বাংলাদেশ কি প্রতিবাদ করবে, ওই 2 দিন হাউকাউ করবে, তারা চুপ করে থাকবে। ওরা তো আমাদের উপর নির্ভরশীল, আমাদের চাল ডাল না দিলে তো ওরা চলতে পারে না। বলে না, পানিতে আমরা পেশাব করে দিলে বাংলাদেশ বন্যায় ডুবে যাবে, এই ধরনের কিছু ভারতীয় দেখবেন বিজেপির উগ্রপন্থীরা এই সমস্ত কথাবার্তা বলে। তো মনোভাবটা কিন্তু ওরকমই রয়ে গেল ভারতের। এইরকম মনোভাব থেকে বাংলাদেশের সম্পর্কটা এবার কিন্তু হবে না। এই কারণে, কারণ আগে তো ধরেন জনগণ সাপোর্ট না করলেও সরকার সাপোর্ট করতো ভারতের যে কোনো কর্মকাণ্ডকে, এখন তার সেটা করবে না। এখন সরকারও যা, জনগণও তা। তো এইটা থেকে আমাদের খুব লাভ হবে, মানে কূটনৈতিক ব্যাপারটাও তো মানে জায়গা শুধুমাত্র আবেগ অনুভূতির জায়গা থেকে, মানে খুব আবেগে লাগলো বা আমরা খুব রাগ করলাম, বিষয়টাতে ক্ষুব্ধ হলাম, বা ভারত হলে ভারত খুব অনুভূতি কেন, যৌক্তিক ব্যাপার তো। আমি তো যুক্তি দিলাম যে ধরেন অমুক চেটিয়া আমরা তো হস্তান্তর করলাম না, সেই অমুক চেটিয়া যদি বাংলাদেশে যাই না, তার পজিশন কি চলে আসে, আর প্রতিদিন এসে যদি ভারত নিয়ে এসে যদি এখান থেকে বক্তব্য দেয়, ভারত একটা সহ্য করবে? করবে না তো। নরেন্দ্র মোদী তো দূরের কথা, আমি ছোটখাটো নেতাও যদি বাংলাদেশে আশ্রয় দেয়, রাজনৈতিক আশ্রয় দেয়, আর এখান থেকে সে যদি বক্তব্য দেওয়া শুরু করে, এটা ভারত সহ্য করবে না। তো বাংলাদেশ কেন সহ্য করবে শেখ হাসিনার ক্ষেত্রে? যে আমরা ছোট এই জন্য, আচ্ছা ঠিক আছে, আমরা প্রতিবাদ করলে ওরা আবার কি মনে করে, আমাদের চাল ডাল বন্ধ করে দেয় কিনা। এটা তো চলবে না। তো এটা তো চলছে তো প্রায় 15, 16, 17 বছর ধরে তো বাংলাদেশ চুপ করেই ছিল। তো এই মানসিকতার থেকে ভারত বের হয়ে না আসলে, বিষয়টা ভারতের হাতেই। ভারত হাসিনা কার্ড দিয়ে খেলছে, এটা সত্য। এই খেলতে
খেলে যদি তারা মনে করে মানে জয়যুক্ত হবে, জয়যুক্ত কি হবে? এখানে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক তাহলে আসলে মোস্তফা ফিরোজ বিষয়টা আসলে ঠিক যদি বলি তাহলে বিষয়টা ঠিক শেখ হাসিনা বক্তব্য দিলেন বা তার বক্তব্যের কন্টেন্ট বলি বা তার বিষয় না, বিষয়টা হচ্ছে ভারতের সাথে, মানে ভারত এখানে ফ্যাক্টর। অবশ্যই ভারত এখানে শেখ হাসিনার মানে শেখ হাসিনার বক্তব্যের কারণে বাংলাদেশে খুব তোলপাড় হয়ে গেল, এইটা আমার মনে হয় না। কারণ এখানে খুব ফেভারেবল একটা কন্ডিশন আছে গভর্নমেন্ট, যে সরকার কে বিরোধী সব পক্ষই শেখ হাসিনার ব্যাপারে ঐক্যবদ্ধ। কোন একটা বড় পক্ষ যেমন জামাত বা এনসিপি যদি শেখ হাসিনার পক্ষ নিত তাইলে কিন্তু সরকার সংকটে পড়তো। অন্তত এখানে শেখ হাসিনার ইস্যুতে যেহেতু সবাই ঐক্যবদ্ধ আছে, এমনকি ভারত যে এই কাজটা ঠিক করেনি এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ আছে। এই কারণে এখানে কিন্তু বিজয় বাংলাদেশের, এখানে ভারতের কিন্তু লস। কারণ ভারতের যে আগের কথা ছিল যে রাজনৈতিক সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে, এখন দেখবেন যে সম্পর্কটা স্বাভাবিক হইতে যথেষ্ট কষ্ট হবে। এবং এটার ব্যাপারে ভারতকে ওই লোকসভায় যে রিপোর্টটা দিছিল যে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না, এইটা যদি সিদ্ধান্ত না নেয় ভারত, তাহলে সম্পর্কটা আর বাড়বে না। তাতে কি হবে? সম্পর্কটা আরেক দিকে গড়াবে। এটা বাংলাদেশের জন্য ক্ষতি, ভারতের জন্য ক্ষতি। জি, আর এটাও একটু পরবর্তীতে প্রশ্ন রাখলাম যে এত যে আন্তর্জাতিক অ্যাটেনশন পেলেন, এটাও বা কেন পেলেন সেটাও আপনার কাছে শুনবো, কিন্তু আমি আনিস আলমগীর কাছে একটু এই পর্যন্ত জেনে নিই যে 5ই আগস্ট যখন এখানে নানান কর্মসূচি চলছে তখন ওর ওখানেও কর্মসূচি চলছে, ভারত কি বার্তা দিল, শেখ হাসিনা কি বার্তা দিলেন, আর এর প্রভাব কি হলো? শেখ হাসিনার বার্তাটা অলমোস্ট পুরনো। উনি তার নিজের দল সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি রাখেন, দলীয় নেতা কর্মীদের সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি রাখেন, এবং 24-এর গণ অভ্যুত্থান নিয়ে উনাদের যে মূল্যায়ন, যেভাবে ওনারা এটা প্রতিরোধ করতে চেয়েছেন এবং সেটাকে ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে, সেই জায়গায় ওনারা ওনাদের মতো করেই ছিলেন, কোনো রিগ্রেট নাই এখানে। উনি 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 মনে করেন যে যে ঘটনাবলী ঘটেছিল বা তখন যে সহিংসতা যেটা চালিয়েছিল সরকারের পক্ষ থেকে এটার বিপরীত কিছু ছিল না, এবং তারা সেই ভূমিকার জন্য আমি দেখি না উনি কিছু বলেছেন পুরো ইয়েতে। কিন্তু একটা জিনিস এখানে দেখতে হবে যে ভারত তো বলেছে যে এটা আমাদের, এটার সাথে আমরা কোনো সম্পৃক্ত না, এটা শেখ হাসিনার বক্তব্য বা শেখ হাসিনা দিচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু না। আপনি যদি এটাকে সূক্ষ্মভাবে দেখেন আসলে সে জায়গায় ভারত কে আপনি খুব যে দায়ী করতে পারবেন তা না। সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে তো ভারত কোনো মন্তব্য করে না, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করেনি এ পর্যন্ত। তার মানে কি শেখ হাসিনা কি বলছে না বলছে সেগুলো শেখ হাসিনার ব্যাপার। এখন বলেন যে শেখ হাসিনাকে বলতে দেওয়াটাই হচ্ছে লঙ্ঘন, শেখ হাসিনাকে বলতে দেওয়াটা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা। তো ভারত যদি এটা মনে করে যে আমরা শেখ হাসিনাকে মাইনাস করে আপনাদের সাথে সম্পর্ক করব, সেটা তো আমরা প্রতিশ্রুতি দিই নাই। শেখ হাসিনা আমাদের প্রতিষ্ঠিত বন্ধু। এবং মুস্তাফিরও যেটা বলছিলেন অনুপ চেটিয়ার কথা, অনুপ চেটিয়া মেটিয়ার সঙ্গে তো শেখ হাসিনা তুলনা আপনি করতে পারেন না। কেন পারেন না? কারণ অনুপ চেটিয়ারা বাংলাদেশে এসে সশস্ত্র কর্মকাণ্ড করছিল, ধরা পড়েছে, এখানে পালিয়ে এসেছে। আর শেখ হাসিনা তো পালিয়ে যান নাই। শেখ হাসিনাকে আমাদের রাষ্ট্র, আমাদের একটা বাহিনী সসম্মানে গিয়ে ওইখানে তুলে দিয়ে এসছেন, সেফটি দিয়ে। না আমি একমত, মানে এটা যদি নরেন্দ্র মোদীর ক্ষেত্রে করতো ওইভাবে ঠিক পালায় যদি আসতো তাহলে হয়তো তুলনা করা যেত, রাইট, ওটা তুলনা করতে পারতেন। কিন্তু এইটার ক্ষেত্রে আমরা পারছি না, কারণ আমাদের রাষ্ট্র নিজেই তুলে দিয়ে এসছে। শেখ হাসিনা তো নিজে যান নাই, এমন না, এমন নিজে যান না মানে এমন না যে পালিয়ে গিয়েছেন। পালিয়ে যাওয়া আমরা রাজনৈতিক রেটরিক হিসাবে বলতেই পারি, যে যেহেতু শেখ হাসিনা বলছেন শেখ হাসিনা পালান না, কিন্তু আক্ষরিক অর্থে যদি আপনি বিচার করতে যান তাহলে তো এটা পালানো না, এটা তো তাকে একটা সেফ কাস্টডিতে রেখে এসছে এবং ভারত সেই সেফ কাস্টডিটাই মেনটেন করতেছে। এখনো পর্যন্ত ওনাকে অতিথির মর্যাদা দিয়ে ওনার সেফটি সবকিছু রক্ষা করতেছে। এখন উনি কি করবেন না করবেন সেটা ওনার ব্যাপার। ভারত যে এই ব্যাপারে নাক গলায় না পেছনের পর্দার আড়ালে, সেটা আমরা বলতে পারি না। কিন্তু উপরে তো নাই,
উপরে তো তারা কিন্তু আমাদের ধরেন কাছে এসে- বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার দফায় দফায় এই আবেদনটা করা হলো, সেটি ইউনূস সরকারের আবেদন না হয় নাই দেখলো, নাই গুনলো ভারত, কিন্তু এই নির্বাচিত সরকার তো বারবার সেই আবেদনটা আহ্বানটা করেছে। মানে সেটিকে কেন একদমই অগ্রাহ্য করলো ভারত? এটার পেছনে কি ব্যাখ্যা মনে হয়? সেটা তারা ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু ওই 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 আইনেও রয়েছে আপনার যদি প্রাণনাশের এখানে আশঙ্কা থাকে তাহলে সেখানে ব্যবস্থা নেওয়ার, ওখানে অনেক মারপ্যাচ আছে। আপনি যদি এটাকে ভারতের পক্ষে নিতে যান বা শেখ হাসিনার পক্ষে নিতে যান সেটাও পারেন, আর বিপক্ষে নিলে সেটাও পারেন, যে আমরা আমাদের কনভিক্টেড আসামি তাকে তুমি পাঠিয়ে দাও। সেটা ভারত সেটা যদি ইচ্ছা করে দিতে পারে। আসলে এখানে সদিচ্ছা হচ্ছে বিষয়, কিন্তু আইনটা তো এমন ভাবে তৈরি করা আছে যে ইচ্ছা করলে নাও দিতে পারে, কারণ তার যেহেতু এখানে প্রাণনাশের আশঙ্কা আছে। সো পুরো ব্যাপারটা যেটা দাঁড়াইছে, আপনি যেটা না, বললেন আমি আসলে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার বিষয়টা নিয়ে, আইনি জায়গাটা নিয়ে কথা বলছিলাম না, এই যে বক্তব্য দেওয়ার প্ল্যাটফর্মটা দেওয়ার বিষয় নিয়ে কথা বলছিলাম, যে বাংলাদেশ সরকার তো এটার জন্যই কয়েক দফা বললো, বিভিন্ন লেভেল থেকে বলা হলো, বার্তা দেওয়া হলো, বৈঠকের বলা হলো, বিষয়টা উত্থাপন করা হলো, কিন্তু ভারত বিষয়টা একদমই অগ্রাহ্য করলো। যেটা ভারত এর আগে একবার নরেন্দ্র মোদীও আমাদের সম্ভবত ইউনূসের সঙ্গে একবার বৈঠক ছিল, সেখানেও ইস্যুস এসেছিল। তো সেখানে বলছে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করি না, সোশ্যাল মিডিয়ায় কে কি বললো কিভাবে বলছে সেটা আমরা জানি না। এটাও তো অনেকটা সোশ্যাল মিডিয়া গ্যাদারিং এর মতো। আপনি অনলাইনে অংশ নিয়েছেন বলেছেন, শেখ হাসিনা তো সরাসরি এখানে আসেন নাই। শেখ হাসিনা হয়তো ওনার ফেস দেখাচ্ছেন না, হয়তো উনি 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 এই ফেজ, উনি যেটা বলতেছেন আমি ডিসেম্বরে আসবো, সে ডিসেম্বর পর্যন্ত আকর্ষণ রাখছেন, যে ডিসেম্বরে যখন উনি নামবেন এখানে, যেটা বলা হলো আর কি, উনি যেভাবে আসবেন, সো আগ্রহী হয়ে মানুষ যাবে, তখন দেখবে শেখ হাসিনাকে দেখার জন্য যাবে। শেখ হাসিনাকে তো 2 বছর দেখেন নাই, না দেখা থাকেন। আচ্ছা, মানে না দেখানোটাই একটা কৌশল, আর মানে হইতে পারে আমি দেখাবো না, আমার চেহারা দেখাবো না, আমি যখন আসবো তখন দেখবে, আমার দেশে এসে আমি দেখাবো। জি, এখন একটু সেটা নিয়ে একটু কথা বলি, যে দেশে ফেরার বাস্তবতা, এটাও একটা আলোচনা হচ্ছে মোস্তফা ফিরোজ। মানে বাস্তবতা এটা নিয়ে কদিন ধরেই তো কথা হচ্ছে, কোনো পরিবর্তন কি হচ্ছে? দেশে ফেরার মতো পরিস্থিতি কি আসলে আছে ডিসেম্বরে বা তার আগে? আর তার আগেও ফিরবেন এমনটাও বলা হচ্ছে। না, পরিবর্তন নেই। প্রথম দিকে মনে হচ্ছিল যে ভোটের রাজনীতিতে মানে বিএনপি আওয়ামী লীগের সমর্থকদের ভোট পেয়েছে, কিন্তু ওই পর্যন্তই। কারণ আওয়ামী লীগের উপর, বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের উপর এখন বাংলাদেশে অবস্থিত কোনো রাজনৈতিক পক্ষেরই কোনো মানে ভরসা নেই, এবং তারা মনেও করতে পারে না যে এই শক্তিকে নিয়ে সামনে একটা রাজনীতি করা যাবে। তো সুতরাং এখানে এমন না যে শুধু বিএনপির শত্রু আওয়ামী লীগ, এটা জামাতেরও শত্রু, এনসিপিরও শত্রু, অন্যান্যদেরও শত্রু। যাই হোক, মূল তো তিনটা ফ্যাক্টরের সবাই আবার এই ব্যাপারে ঐক্যবদ্ধ। সেই কারণে এই বাস্তবতা নেই। জনগণের মধ্যে হতাশা আছে, জনগণের মধ্যে আওয়ামী লীগ তো একটা বড় রাজনৈতিক দল, তার প্রচুর কর্মী সমর্থক আছে, তাদের প্রত্যাশা আছে, আকাঙ্ক্ষা আছে। কেউ কেউ বর্তমানের এই 2 বছর 2.5 বছরের বিশৃঙ্খলা, অর্থনৈতিক এবং কি বলে আইন শৃঙ্খলার পরিস্থিতির কারণে তারা মনে করে যে না, আগেই তো ভালো ছিলাম, এরকম একটা মনোভাবের থেকে আছে। কিন্তু ওইটা এত তীব্র না যে জুলাই গণঅভ্যুত্থানে যেমন মানুষ রাস্তায় ঝাঁপায় পড়ছে, ওই রকম ঝাঁপায় পড়ার মতন কোনো অবস্থা নাই। কোন দল কোনো কিছু পরিবর্তন করতে পারে না। করলে তো আজকে এই জুলাই গণঅভ্যুত্থান কেন, বা বিএনপি যত বড় বড় শোডাউন করছে তাতে তো পাল্টে যেতে পারতো, পারে নাই। মানুষের সম্পৃক্ততা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং শেখ হাসিনার পক্ষে মানুষ যতক্ষণ না নামবে ততক্ষণ পর্যন্ত হবে না। আর এমনিতেই শক্তির কোন একটা শক্তিকে, জামাত বিএনপি এবং কি বলে জামাত বিএনপি এবং এনসিপি, কোন একটা দুইটা শক্তিকে যদি কাছে টানতে পারতো আওয়ামী লীগ, তাইলে হয়তো একটা পরিবর্তন হইতো, কিন্তু সেটার কোনো সম্ভাবনা নেই, একদম জিরো। মানে যদি আগামী টার্মেও জামাতকে বিরোধী অংশে থাকতে হয়, তাও তারা আওয়ামী লীগের সঙ্গে মিত্রতা করবে না, যে ঠিক আছে আসুক, এসে সবাই মিলে আমরা ধাক্কা দিই তারেক রহমানের সরকারকে, সেটা করবে না আমার ধারণা। ফলে আপনি শেখ হাসিনা ফেরার বাস্তবতা দেখেন না? কোনো বাস্তবতা দেখেন না। আমি এটা আনিস আলমগীর কাছেও জানবো, কিন্তু এই বিষয়টা যে আপনি বলছিলেন যে মানুষের ভাবার হয়তো একটা কারণ আছে, আসলে কি কারণ আছে এই বিষয়টা ভাবার, যে আগেই আসলে ভালো ছিলাম, এই বিষয়টা ভাববার মতো, যদি ধরেন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বা নিরাপত্তা, আইন শৃঙ্খলা, এই বিষয়গুলো বিবেচনা করে, এটা কি ভাববার যৌক্তিক কারণ আছে?
না হ্যাঁ না আমি একটু এটা শুনে আনিস আলম ভাই আপনার কাছে আমার দুটো বিষয় একসাথে এসে যাবে, যে মুস্তাফা ফিরোজের কাছ থেকে শুনে শেষ করি। না সেটা নেই, আমি তো এটা বলছি তো, এই যে একটা 15 বছরের একটা পর যে জায়গায় অর্থনীতি, যে জায়গায় প্রশাসন, যে জায়গায় আইন শৃঙ্খলা সব রেখে দেওয়া হয়েছে, এইটাকে মানে পরিবর্তন করে সরকার তাল অনুকূলে, মানে একেবারে যদি দলীয়করণও বলি, সেই দলীয়করণ করাটাও কঠিন, আবার পেশাদার হিসেবে দাঁড় করানোটাও কঠিন, কারণ সময় তো কম। আপনি একটা পেশাদার বাহিনী হিসেবে একটা প্রশাসনকে, বিচার বিভাগকে গড়ে তোলা, তারপরে আপনি ব্যাংক খাতগুলোকে পুনর্গঠন করা, ব্যাংকগুলি ফোকলা হয়ে বসে আছে, বড় ব্যাংকগুলিও সংকটের মধ্যে যেখানে আছে, তো সেখানে আপনি এতগুলো পুনর্গঠন কেমনে করবেন? এটার জন্য তো একটা লম্বা সময় দরকার। এখন জনগণ তো এটা তো যৌক্তিক, কিন্তু ধরেন এই যে কারণ, নানান রকম কারণ আছে কেন পারছে না সরকার, বা নানান রকম অজুহাতও আছে কেন সরকার পারছে না, কিন্তু জি বলুন, মানে জনগণের কাছে, মানে জনগণ তো হয়তো কারণ বা অজুহাত গুলো খুব বেশি ভালো বুঝতে পারার চেয়ে তারা আসলে সমাধানটা খোঁজে। সেখান থেকে আমার মানে আপনার কাছে এই প্রশ্নটা, এটা ভাববার মতো, জনগণ তো এত হয়তো বিশ্লেষণ করবে না যে কি কি কারণে সরকারের এখানে ব্যর্থতা আছে, কিন্তু মানে জনগণের এটি ভাববার, এই অবস্থানে বা এই কনক্লুশনে গিয়ে পৌঁছানোর সুযোগ হয়ে গেছে কিনা বা হতে যাচ্ছে কিনা যে আগেই ভালো ছিলাম। না সেটা হয়তো কিছুটা পারছে, কিছুটা পারছে, কিন্তু ওইরকম ভাবনা আসে নাই যে এটার কারণে একেবারে শেখ হাসিনার জন্য আকুল হয়ে বসে আছে, শেখ হাসিনা আসা মাত্রই। না সেটা না ভাবুক, মানে এই জাস্ট এতটুকু যে এটা কি মানুষের মনে হতে পারে কিনা, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, নিরাপত্তা, আইন শৃঙ্খলা সবকিছু মিলিয়ে যে শেখ হাসিনার আমলে ভালো ছিলাম বা সেটা হতাশা, অন্তর্বর্তী সরকারের আমলে ভালো ছিলাম বা এখন ভালো, সেটা আওয়ামী লীগের জন্য না, তাদের প্রত্যাশা যে তারেক রহমানের সরকার ভালো করুক, সেইটা বরং। কিন্তু ভালো যে হচ্ছে না এই কারণে হতাশা আছে, কিন্তু এই হতাশার কারণে আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগই তো ভালো ছিল, আওয়ামী লীগই আবার চলে আসুক, ওই শাসনটা আমরা দেখতে চাই, এইটা মনে করে না, এটা মনে করেন। আনিস আলমগীর, আপনার কাছে এই বিশ্লেষণটাই, দুটো বিশ্লেষণ একসাথে শুনে আমি শেষ করব। আগে ভালো ছিলাম এই ফ্রাস্ট্রেশন তো আছে, এটা অস্বীকার করার জো নাই। দলীয় সুযোগ সুবিধা যারা পাচ্ছে, যারা ইউনূসের আমল থেকে বর্তমান আমল পর্যন্ত ফুলে ফেপে বড়লোক হয়ে গেছে, এবং যারা রাজনৈতিক সুবিধা পাচ্ছে, যাদের কোনো অন্য কোনো ইয়ে নাই, আপনার আঘাত নাই, কিন্তু রাজনৈতিক বিশ্বাসের জন্য আওয়ামী লীগ বা অন্যান্য সেক্টরের লোকজন বা মানে ভিন্ন মতের জন্য যেভাবে একঘরে হয়ে গেছে, এবং দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, গ্যাসের সংকট, তেলের সংকট যেভাবে একটার পর একটা আসছে, তাদের সাধারণ মানুষের জীবনযাত্রা কিন্তু নাভিশ্বাসের অবস্থা হচ্ছে। সেই জায়গা থেকে সাধারণ মানুষ ভাবতেই পারে কিন্তু এই যে আগে তো ভালো ছিলাম, কিন্তু দিবু ভাইয়ের সাথে আমি একমত, আগে ভালো ছিলাম তার মানে এই নয় যে আমরা আওয়ামী লীগকে চাচ্ছি। আসলে মানুষ, আমাদের সিংহভাগ মানুষ কি চায়, যে রাষ্ট্র ক্ষমতায় কে আছে ভাই, এটা আমার দেখার কিছু আসে যায় না, কিন্তু আমাদের অনেকে মনে করে যে বোধহয় আসে যায়, সাধারণ মানুষ এগুলো কিছু আসে যায় না। 17 বছর ছিল না 20 বছর ছিল শেখ হাসিনা ক্ষমতা, সেটা বিষয় না, তারা ভালো ছিল কিনা সেটা হচ্ছে বিষয়, তাদের অধিকারগুলো ঠিক ছিল কিনা। তারা যখন দেখেছে তাদের ভোটাধিকারের সংকট হয়ে গেছে, তারা যখন দেখছে যে একমুখী হয়ে গেছে, অর্থনীতি ফোকলা হয়ে যাচ্ছে, তখন তাদের গায়ে লাগছে। তাদের ওই সময় তো দ্রব্যমূল্যের সিরিয়াস অবস্থা ছিল, ওইখানে যে ইয়ে ছিল তা না। তো মানুষ চায় যে পরিবর্তনটা চায় নিজের স্বার্থে, নিজে ভালো থাকতে পারছে কিনা, রাষ্ট্র ক্ষমতায় কে ছিল কে থাকবে এগুলো নিয়ে মাথা কামায় না। এখনো তাই হচ্ছে, এখনো দিন দিন ফ্রাস্ট্রেশন বাড়তেছে যে ভাই বাজারে যাচ্ছি, যে টাকার মান কমে যাচ্ছে। সবচেয়ে বড় হচ্ছে বেকারত্ব। এই দেশে 5 আগস্টের পরে যে বেকারত্ব সৃষ্টি হয়েছে, যেভাবে গার্মেন্টস থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, যেভাবে বিনিয়োগ কমে যাচ্ছে, সেটা তো কোনো উন্নতি হয় নাই, বিন্দু মাত্র উন্নতি হয় নাই। তো আপনি যখন এই একটা চিত্র আনিস আলমগীরের সাথে একটু যোগ করি, এই যে গতকালকে একটা খবর দেখলাম, 200 মানুষকে অভিবাসী গ্রিসে যাচ্ছিল, তারা আটক করার পরে দেখা গেল বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি, এবং তারপরে অবস্থানটা হচ্ছে সুদানের। তাহলে আমরা কোন জায়গায় আছি এটা তো বোঝা যায়।
এটাই তো মানুষের ওই ফ্রাস্ট্রেশন বেড়ে যাচ্ছে। রাষ্ট্র ক্ষমতায় কে আসবে, আওয়ামী লীগ আসবে কি না আসবে সেটা না, এখন আওয়ামী লীগের প্রসঙ্গ কেন আসে? তাহলে এরা বাদ গেলে কে আছে? তো আওয়ামী লীগে আছে, সেই জন্য আওয়ামী লীগের প্রসঙ্গ আসে। কিন্তু এটাতে দিস ইজ নট লাভ ফর হাসান বাট হেট্রেড টু ইয়াজিদ, একটা ফ্রেজ আছে, সেটাই যে আমি যে এদেরকে ও আওয়ামী লীগকে ভালোবেসে এদেরকে অপছন্দ করছি সেটা না, আমার আসলে আর উপায় নেই, আমি আমার নিজের স্বার্থে এটা করতেছি। তো সেদিক থেকে আপনি এটাকে অস্বীকার করার উপায় নাই যে মানুষ ফ্রাস্ট্রেটেড না, মানুষ আগে ভালো ছিলাম সেটা বলছে না। জি, একদম স্পষ্ট। একদম এক লাইন বা দুই লাইন করে একটু শুনতে চাই। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মানে রাষ্ট্রপতি আসলে কে হতে পারেন? ডক্টর ইউনূসের নাম শোনা যাচ্ছে, মির্জা ফখরুলের নাম তো শোনা যাচ্ছেই। ডক্টর ইউনূসকে বেশ ইদানিং অ্যাক্টিভও মনে হচ্ছে, বা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও দেখা যাচ্ছে বিভিন্ন আয়োজনে। কি মনে হয় আসলে রাষ্ট্রপতি নির্বাচনে দৌড়ে এগিয়ে কে? আনিস আলম গীল। আমার মনে হয় যে রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে সরকারি দলেরই কেউ একজন হবে। আর মানুষ যেটা ভাবে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে গিয়ে যে তারেক রহমানের সঙ্গে যে বৈঠক করে আসলেন ইউনূস একটা ফেক বিদেশ ভ্রমণ নাম দিয়ে তারেক রহমানের সাথে যে চুক্তি করে আসলেন, এটা অভাবনীয়। এটা বিরোধী দলের সাথে সরকার গিয়ে চুক্তি করে আসে, এবং এই চুক্তির নেপথ্যে ছিল যে আমাদের খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানানো আর ইউনূসকে রাষ্ট্রপতি বানানো। বাট যদি চুক্তি করেও থাকে, ইউনূসের এমন অবস্থা, এখন ইউনূস এমন ঘৃণার জন্ম তৈরি করেছে এবং এত ঘৃণার সংস্কৃতি তৈরি করেছে, দেশটাকে যেভাবে ধ্বংস করেছে, চুরি দাঁড়ি করে নিজের স্বার্থ ছাড়া কিছুই করে নাই। সেই প্রেক্ষিতে তাকে রাষ্ট্রপতি করা বিরাট একটা রিস্কের ব্যাপার হবে। আর আপনি বলছেন তাকে সক্রিয়, কোথায় সক্রিয়? আমি যে জুলাই জাদুঘর উদ্বোধন করতে গিয়েছে সেই ভিডিও দেখলাম যে নিতাই রায়ের উপর এক হাত রাখছে আর আরেক হাত যে ওই ওদের রাশেদ এক হাত ধরছে, সে হাঁটতে পারে না। মানে ক্ষমতা লিপ্সা কি পরিমাণ হলে এটা হয় যে এই বুড়ো হাঁটতে পারতেছে না, তারপরেও তার নাম ইয়েতে সে ঘুরঘুর করছে, আমেরিকার লবি ধরা, অমুকের লবি ধরা, যাতে করে আবার রাষ্ট্রপতি হতে পারে। বাট আমি মনে করি যে সরকার যদি তাদের সিঙ্ক্রোনাইজেশনের জন্য, রাষ্ট্র পরিচালনা তাদের সুবিধার জন্য তারা তাদের লোককে নির্বাচিত করবে। অনেকে মনে করে যে না, আমেরিকা থাকলে, ইউনূস থাকলে আমেরিকা আমাদের কি দিয়ে দেবে, বিদেশের সাথে কেমন জানে হয়ে যাবে। সেইগুলো তো আমরা দেখেছি, 18 মাস দেখছি না তারে দিয়ে সে ঘোড়ার ডিম কি করেছে, সে নিজের স্বার্থ ছাড়া তো কিছু করে নাই। ধন্যবাদ। একই বিষয়ে মোস্তফা ফিরোজ খুব সংক্ষেপে শুনবেন। আমার মনে হয় অন্তত এই জায়গায় তারেক রহমান ভুল করবেন না, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই নিয়ে আসবেন। আমি এর বাইরে আর কোনো বিকল্প আসলে দেখছি না। অনেক ধন্যবাদ। অনেকের নাম আসছে এখন, শুধু ফখরুল সাহেব তো না। ফখরুল সাহেবের নামটা বেশি শোনা যাচ্ছে, এছাড়াও অনেকের নাম আসলে আছে, নজরুল ইসলাম খান আর সহ আরো অনেকে, বিএনপির স্থায়ী কমিটি কয়েকজন সিনিয়র নেতাদের নাম আছে, বারবার মঈন সাহেবের নাম আছে। জি, এরকম তো। এবং বর্তমান যিনি আছেন এখন তার নামও আসছে, তার নামও আসছে। জি।